ধর্মের দুটো জিনিস রয়েছে, একটা হলো থিওলজি। থিওলজি হচ্ছে ধর্মের আচার আচরণ, অন্যান্য পূজা পার্বণ, এগুলোকে কি করে পালন করবে, সেটাই হচ্ছে মূলত থিওলজির ইস্যু। ধর্মের যে ফিলোসফিক্যাল পজিশন, যেটা কিছু মানুষের মধ্যে এই প্রশ্নগুলো জেগে ওঠে যে শুধু ফেথ বা বিশ্বাস বা পড়লাম একটা পবিত্র গ্রন্থ, সেখান থেকে সবকিছু গ্রহণ করলাম, তা না করে এটাকে কোনো যুক্তি বুদ্ধি ইত্যাদির মধ্যে আনা যায় কিনা, এই জিনিসটা কিন্তু অনেকেরই মধ্যে গ্রো করে। সেন্ট অগাস্টিনের কারণে কিন্তু তাকে ফিলোসফিক্যাল জাস্টিফিকেশন অব দি ক্যাথলিসিজমের একটা প্রধান হত্যা হিসেবে ধরা হয়। তো এভিল যদি থেকেই থাকে, তো এভিল তো সৃষ্টি হচ্ছে গডেরই, এবং এভিল যদি আমাকে বিপথে নিয়ে যায়, হোয়াই আই শুড বি রেসপন্সিবল। তো বলছে, হোয়াট ওয়াজ গড ডুইং বিফোর হি ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড। ইউরোপ থেকে আমরা বেশ কিছুদিন সরে গিয়েছিলাম। এখন দেখলাম যে ইন্ডিয়াতে কোয়াইট রিচ ট্র্যাডিশন অফ ফিলোসফিক্যাল ডিসকাশন ছিল, এবং কোনোটাতে ক্ষেত্রে গ্রিকদের চেয়ে কোনো অংশেই কম না, বরং সুপিরিয়র, আবার কোনো ক্ষেত্রে গ্রিকদের চিন্তা আরো ম্যাচিওর। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে এক ধরনের এপিস্টেমোলজিক্যাল ইস্যুতেও, জ্ঞানতাত্ত্বিক ইস্যুতেও ভারতের যথেষ্ট গভীর চিন্তার লোক ছিল, এবং কিন্তু সেগুলো অনেক সময় আমরা পরবর্তী জেনারেশন বা এই যে বর্তমানে যে স্রোতগুলো এসছে, সেটা মূলত সামটাইমস ডোমিনেটেড বাই সার্টেন রেশনালিস্টিক থটস, এবং সেগুলো অনেক ক্ষেত্রেই যেগুলো বৈজ্ঞানিক ধারাগুলো ছিল বা সায়েন্টিফিক থটসগুলো ছিল এপিস্টেমোলজিক্যালি, সেগুলোকে আন্ডারমাইন করা হয়েছে ডেলিবারেটলি, সেগুলো অনেক সময় আসে নাই, এবং পরবর্তীতে যারা শাসক শ্রেণী তারা যেহেতু সেগুলোকে পেট্রোনাইজ করেন, সেজন্য এম্পেরিক্যাল যে ধারাটা ছিল বিজ্ঞানের চর্চার, সেটা ইন্ডিয়া থেকে কিছুটা আমরা পাইনি, এবং রিচ ডিসকাশন অন এথিক্স, লজিক, এগুলো কিন্তু ইন্ডিয়াতে ছিল। সে তুলনায় চায়নাতে আমরা ফিলোসফিক্যাল আলাপগুলো খুব কম পেয়েছি। থিওলজিক্যাল বা অন্যান্য আলাপগুলো যেগুলো আছে সেটা বাদ দিলে ফিলোসফি এজ সাচ আলাপ খুব কম। ওদের প্র্যাকটিক্যাল কনসার্নটাই খুব বেশি পেয়েছি আমরা। কনফুসিয়াস বলি, যাদের বলি, তারা কিন্তু মূলত আমরা দেখেছি যে সমাজ কি করে গড়ে, রাষ্ট্র কি করে গড়ে, ব্যুরোক্রেসি পার্টিকুলারলি কনফুসিয়াসের চিন্তা থেকে সেই বিষয়গুলো প্রধানত পেয়েছি। কিন্তু আমরা এপিস্টেমোলজি এজ সাচ খুব কম আলোচনা হয়েছে, এবং এই আলোচনায় তাদের উৎসাহ তত বেশি ছিল না। মানে সুপার ন্যাচারাল থেকে নেচারকে পৃথক করায় ওয়ার্ল্ডলি হওয়া ইত্যাদি ব্যাপারে কনফুসিয়াসের উপদেশ আছে, কিন্তু আমরা সেখানে তেমন পাইনি। আবার যখন হানফিতে গেছি, যেটা ইন এ ওয়ে গ্রেটার চায়না, হানফি থেকে কিন্তু আমরা আবার ওখানেও খুব প্র্যাকটিক্যাল কনসার্ন, একদমই বলতে গেলে ম্যাকিয়াভেলির পূর্বসূরি, কিংবা ভারতের যে চাণক্যের পূর্বসূরি, এবং সেখানে আমরা সফিসদের মানে সমসাময়িক চিন্তার মানে গোত্রীয় চিন্তার মতো চিন্তার কাছাকাছি, বিশেষ করে একদম টিপিক্যাল ম্যাকিয়াভেলিয়ান সেন্সের মতো করেই হানফিতে আমরা পেয়েছি, যেটা ঠিক এপিস্টেমোলজিক্যাল কোনো থট না, কিন্তু এক ধরনের ফিলোসফিক্যাল চিন্তা। তো তাতে দেখা যায় যে চায়নাতে ইন জেনারেল কোনো এপিস্টেমোলজিক্যাল চর্চা খুব গভীর খুব একটা আমরা পাইনি, তাই না? তো আমরা এখন যদি ফিরে যাই আবার মানে সেই ইউরোপে বা গ্রিসের কাছাকাছি জায়গায়, তাহলে আবার কি পাই? আমরা যখন ইউরোপ থেকে ভারতে আসি, তখন একটা ব্যাপার খুবই গভীর মনোযোগের লক্ষণীয়, যে ইতিমধ্যেই আলেকজান্দ্রিয়া আমরা পার করে এসেছি। আলেকজান্দ্রিয়া ইজ এ ভেরি ভেরি রিচ প্লেস, যেখানে আমরা যদিও যে দর্শন চর্চার খুব একটা প্রকৃষ্ট স্থান হিসেবে সেটা বিবেচিত হয়নি। ম্যাথমেটিক্স তুঙ্গে গেছে, ইউক্লিডের জায়গা সেটা, আর্কিমিডিসের জায়গা, হ্যাঁ, যেখানে বিজ্ঞান তুঙ্গে গেছে। বাট এই যে যেমন চায়নাতেও ফিলোসফি না থাকাটাও এক ধরনের ফিলোসফিক্যাল পজিশন ক্রিয়েট করে, যে এক ধরনের প্র্যাকটিক্যাল অকুপেশন, কিন্তু আর্কিমিডিসের স্থান সেই আলেকজান্দ্রিয়াতেও কিন্তু এক ধরনের ফিলোসফিক্যাল ডিরেকশনটা এটা থেকে বোঝা যায়, ম্যাথমেটিক্সের চর্চা থেকে বোঝা যায়, স্পেকুলেটিভ থট ইত্যাদি অনেক উচ্চ জায়গায় গিয়েছিল। কিন্তু অ্যাজ সাচ প্লেটো অ্যারিস্টটলের ফিলোসফি যে কন্টিনিউ করবে সে ধরনের কোনো রকম উদ্যোগ সেখানে দেখা যায়নি। এরপরে আসলে যেটা ঘটেছে সেটা হলো যে রোমানরা যখন আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার করতে শুরু করলো, রোমানদের মধ্যে ফিলোসফিক্যাল থট প্রায় ছিল না বললেই চলে, যদিও
বিচ্ছিন্নভাবে এই সময় স্টোইক অ্যান্ড আদার কিছু ফিলোসফি চর্চা হয়েছে, যেগুলো কিছু কিছু ক্ষেত্রে মেইনস্ট্রিমে আলাপ হয়, কিন্তু আমরা এপিস্টেমোলজিক্যাল ইস্যু এখানে খুব বেশি ছিল না, এথিক্যাল ইস্যু অন্যান্য ইস্যু ছিল। কিন্তু আমরা দেখব মেইনস্ট্রিম প্লেটো এবং অ্যারিস্টটলের চিন্তা বা এম্পিরিক্যাল চিন্তা, যেটা আমরা থেলিস থেকে পেয়েছি, তার থেকে খুব মানে সাংঘাতিক রকম আলাদা কোনো এপিস্টেমোলজিক্যাল ইস্যু আর গ্রো করেনি। এইখানে এসে প্রায় ৪র্থ শতকের দিকে যখন সেন্ট অগাস্টিন এলেন, তখন কিন্তু এই যে রোমের যে, আমি এক অর্থে বলবো যে ফিলোসফিক্যাল জ্ঞান চর্চার ইন এ ওয়ে, তারা যেভাবে এন্টারটেনমেন্ট, তারা যেভাবে খেলাধুলা, স্পোর্টস, অন্যান্য কিছুতে ব্যস্ত থাকতো, তাদের অবশ্যই কিছু ভালো কন্ট্রিবিউশন রোমান লয়ে রয়েছে, ল্যাঙ্গুয়েজে রয়েছে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে লয়ে রয়েছে, এবং আর্কিটেকচারে বিশেষ করে সেক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের সমাজ ছিল মূলত ভোগ বিলাস ইত্যাদি এবং অন্যান্য এন্টারটেনমেন্ট কেন্দ্রিক যত বেশি ছিল, সায়েন্স বা জ্ঞানের গভীর চর্চার প্রতি তাদের আগ্রহ ছিল না। রোমান সাম্রাজ্যের ভিত্তি, এবং সেটা তাদের সাস্টেইন করার একটা না করার একটা প্রধান কারণও বটে। হ্যাঁ, কারণ যে পরবর্তীতে যে জেনারেশন ক্রিশ্চিয়ানিটি বেসড এবং পরে ইসলাম বেসড আসে, তাদেরকে ট্যাকল করার মতো ক্ষমতা তাদের ছিলই না। তো যাই হোক, আমরা এই সময়ে মানে জিসাস ক্রাইস্টের জন্মের পরে প্রথমত এটা একটা থিওলজি, ধর্মতত্ত্ব হিসেবে, যেটা ওল্ড টেস্টামেন্ট থেকে এসেছে বেসিক্যালি, তাই না? এবং সেই ধর্মতত্ত্বে সেন্ট পল, সেন্ট পিটার ইত্যাদি যারা সেন্টস ছিল, তাদের ইন্টারপ্রিটেশন একটা প্রধান ইস্যু ছিল, এবং এটা একটা মানে যেটাকে হলো কিছুটা মানে ডগম্যাটিক বিশ্বাস, ডগম্যাটিক ফেইথ হিসেবেই এটাকে গ্রহণযোগ্য করা হয়েছে। সেই ক্ষেত্রে যারা প্রথম এটাকে ফিলোসোফাইজ, অলওয়েজ মনে রাখতে হবে যে ধর্মের দুটো জিনিস রয়েছে, একটা হলো থিওলজি, যেটা হলো ধর্মতত্ত্ব ইটসেলফ, ধর্মের ইতিহাস রয়েছে, সেটা আরেক ধরনের হিস্ট্রি অফ রিলিজিয়ন। কিন্তু থিওলজি হচ্ছে ধর্মের আচার আচরণ, অন্যান্য পূজা পার্বণ, এগুলোকে কি করে পালন করবে, সেটাই হচ্ছে মূলত থিওলজির ইস্যু। এবং সেটাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা ইত্যাদি এগুলো কিন্তু হয়েছে। কিন্তু যেটাকে ধর্মের যে ফিলোসফিক্যাল পজিশন, যেটা কিছু মানুষের মধ্যে এই প্রশ্নগুলো জেগে ওঠে যে শুধু ফেথ বা বিশ্বাস বা পড়লাম একটা পবিত্র গ্রন্থ, সেখান থেকে সবকিছু গ্রহণ করলাম, তা না করে এটাকে কোনো যুক্তি বুদ্ধি ইত্যাদির মধ্যে আনা যায় কিনা, এই জিনিসটা কিন্তু অনেকেরই মধ্যে গ্রো করে। এটা প্রথম দেখা গেছে যে এই ক্রিশ্চিয়ানিটিতে সেন্ট অগাস্টিন, তার দুটো গ্রন্থের সারাংশ এখানে রয়েছে, একটা হলো কনফেশনস, আর একটাকে বলা হয় সিটি অফ গড। তো কনফেশনসের মধ্য দিয়ে মূলত তাকে বোঝা যায়, এবং তার এপিস্টেমোলজি খুব জটিল না, কিন্তু খুব সহজভাবেই তাকে তার এপিস্টেমোলজি বোঝা যায়। মানে উনি এই এমন একটা গ্রন্থ লিখেছেন যেখানে এটাকে বলা হয় এক ধরনের অটোবায়োগ্রাফিক্যাল গ্রন্থ আমরা পরে আরো পেয়েছি, যেমন ইমাম গাজ্জালির যখন আমরা পুরো সত্যের সন্ধানে বলে একটা বই আছে, সেটাও অটোবায়োগ্রাফিক্যাল। ইভেন ইন এ ওয়ে দেকার্তের ডিসকোর্স অন মেথড আরেকটা বই আছে যেটা আমরা পড়বো, সেটাও খানিকটা অটোবায়োগ্রাফিক্যাল, যে নিজের জীবনী দিয়ে, নিজের জীবন দিয়ে, ইতিহাস দিয়ে খানিকটা এক্সপ্রেস করা ফিলোসফিক্যাল পয়েন্ট, সেটা একটা এবং খুবই বহুল পঠিত বই। ক্রিশ্চিয়ান যারা ফলোয়ার ছাড়াও ইন জেনারেল এটা অনেক বহুল পঠিত বই। এবং এই কনফেশনের মধ্যে ওনার এসেনশিয়াল পয়েন্টটা, আমরা খুব বেশি যাব না কারণ আমাদের কিন্তু থিওলজি পড়াও কোনো আমাদের ইচ্ছা না, আমার হিস্ট্রি অফ রিলিজিয়নও পড়তে বসিনি, এমনকি মানে ইন জেনারেল ফিলোসফিও পড়তে বসিনি, আমরা এপিস্টেমোলজিক্যাল ইস্যুতে তার মধ্যা পয়েন্টটা পড়তে বসেছি। মানে ওনার বয়সকালে যখনই উনি বেড়ে উঠলেন, তখন ওনার মধ্যে এক ধরনের প্যাশন ফর নলেজ যখন গড়ে উঠলো খ্রিশ্চান ট্র্যাডিশন থেকেই, কিন্তু তার জাস্টিফাই করার ইচ্ছা হলো এগুলো, হ্যাঁ, এবং করার জন্য উনি তখন নানান জায়গাতে আসলে ভ্রমণ শুরু করলেন। যদিও টিপিক্যাল পড়ালেখা করেছিলেন চার্চ বেসড, কিন্তু তারপরে ওনার কিন্তু কার্থেজ এবং অন্যান্য জায়গায় উনি ভ্রমণ করেছেন, এবং ভ্রমণ করে উনি বের করার চেষ্টা করেছেন যে কোনো যুক্তি বুদ্ধি যেগুলো এবং গ্রিক ফিলোসফিক্যাল চর্চার মধ্য দিয়ে কোনো কিছু সম্পর্কে ওনার ধারণা করা যায় কিনা।
কিন্তু সেই জায়গাতে উনি মোর অ্যারিস্টটল যেভাবে অনেকটা রেশনালিস্ট রিজন দিয়ে, প্লেটো কিন্তু রেশনালিস্ট, কিন্তু তারপরে এক ধরনের সুপার ন্যাচারাল এক ধরনের আইডিয়া বা অন্যান্য কনসেপ্টে যেভাবে গেছেন, মানে কিছুটা বলবো ক্লোজার টু প্লেটো দ্যান অ্যারিস্টটল। তো তারপরেও কিন্তু ওনারা, ওনার চিন্তা এক ধরনের নিওপ্লেটনিক চিন্তার সঙ্গে খানিকটা কম্প্যাটেবল, কিন্তু উনি নিজস্ব ওয়েতে বিভিন্ন জায়গাতে মানে ভ্রমণ করে বিভিন্ন প্রশ্ন করে ওনার কাছে মনে হয়েছে যে আসলে এই রিজন দিয়ে কখনোই এই ফার্স্ট কজ বা প্রথম যে গডকে পাওয়া যাবে না। কারণ অনেক রকম প্রশ্নের উত্তর উনি খোঁজার চেষ্টা করেছেন এখানে। এক ধরনের ওনার মধ্যে যেটা বলে পাপ সম্পর্কে অবসেশন ছিল। উনি অলওয়েজ ভাবতেন যে আমরা যে কাজ করি পরবর্তী সময়ে কাজগুলো যখন রিইভ্যালুয়েট করি তখন দেখা যায় যে আমরা অনেক মানে পাপ করেছি জীবনে। হ্যাঁ, কারণ ওই এখন ছোটকালে উনি হয়তো নিষ্পাপভাবে কারো হয়তো একটা পেয়ারা চুরি করেছেন, সেটাই আবার পরবর্তী জীবনে যখন দেখে তো এটা তো তাহলে খারাপ কাজ করেছি। উনি যখন রিএভ্যালুয়েট করতে বসছেন, পুনর্মূল্যায়ন করতে বসছেন, তখন এক নতুন চিন্তার আলোকে, নতুন বিশ্বাসের আলোকে আগের কাজগুলো আবার যখন প্রতিভাত হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সেগুলোর নতুন মূল্যায়ন হচ্ছে। ওই কাজটা, ওই মানুষটা নতুন মানুষ নয়। এই জন্য তার মেমোরির কনসেপ্ট হচ্ছে যে যখনই নতুন আহ মানে মেমোরি ফিরে আসছে তখন দেখা যাচ্ছে ওটা নতুন আলোকে প্রতিভাত হচ্ছে। তো তার মধ্যে সবসময় এক ধরনের অবসেশন ছিল যে আমরা পাপী, যেটা ক্রিশ্চিয়ানিটির, ক্যাথলিক চার্চের একটা প্রধান বিষয় হয়ে উঠেছিল পরে, যে আমরা, এবং ক্যাথলিক চার্চ পরে এমন হয়েছিল যে সেজন্য যথাসম্ভব সিম্পল লাইফ লিড করা, এমনকি বিবাহ না করা, হ্যাঁ, এবং কোনো লাক্সারিতে না যাওয়া, এগুলোর মধ্যে সেন্ট অগাস্টিনের, কারণ উনি কিন্তু তাকে মানে ফিলোসফিক্যাল জাস্টিফিকেশন অব দি ক্যাথলিসিজমের একটা প্রধান হত্যা হিসেবে ধরা হয়। তো উনি এই ভ্রমণের মধ্য দিয়ে উনি রিয়েলাইজ করেছেন, যেটা পরে ইমাম গাজ্জালিও করবে। তো উনি রিয়েলাইজ করেছেন রিজন দিয়ে অনেক কিছুর উত্তর পাওয়া খুব কঠিন, এবং সেখানে উনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি তিনি দেখেছেন যে আমি, পরে সিটি অফ গডে উনি দেখিয়েছেন যে আমি যদি ফেইথে না যাই, ফেইথকে আগে না ধরে নেই, তাহলে কিন্তু আমার রিজন দিয়ে আমি সবকিছু এক্সপ্লেন করতে পারবো না। উনি যেমন বলছেন যে এভিল, ওনাকে যেমন ওনার এই তিনটা জিনিস খুবই প্যাশনেট ওয়েতে উনি ভাবার চেষ্টা করেছেন, যে দ্য প্রবলেম অফ এভিল, প্রবলেম অফ টাইম অ্যান্ড প্রবলেম অফ মেমোরি, এগুলো তার খুব বিশেষ ব্যাপার ছিল। আমরা ডিটেলে যাব না, কিন্তু প্রবলেম অফ এভিলে যেমন উনি প্রশ্ন করছেন যে এভিল যদি শয়তান, মানে যেটা ওল্ড টেস্টামেন্টের কাহিনী, এভিল মানে যদি মানে আমরা যেটাকে বলি ইবলিশ, শয়তান, তো ওল্ড টেস্টামেন্টে তো এভিল পজিটিভ এভিল, তাই না? মানে একটা এক্সিস্টেন্ট এভিল রয়েছে। তো এভিল যদি থেকেই থাকে, তো এভিল তো সৃষ্টি হচ্ছে গডেরই, এবং এভিল যদি আমাকে বিপথে নিয়ে যায়, হোয়াই আই শুড বি রেসপন্সিবল, মানে আমার ফ্রি উইল থাকলো কোত্থেকে? আমি তো ফ্রি উইল না থাকলে আমি দায়ী হব কেন? এটা কান্টের সময় কিন্তু আমরা অনেক আলাপ করেছি যে একমাত্র এথিক্যাল বা মোরাল অব্লিগেশন থাকে যার ফ্রি উইল আছে। হ্যাঁ, আমার যদি ধরা যাক যে একটা লোক ড্রাগ খাচ্ছে, এমনই হয়েছে যে তার ড্রাগের অ্যাকশন এমনই যে তার, সে ফ্রিলি চিন্তাই করতে পারে না, তাহলে কিন্তু সে একটা অন্যায় করলে সে কিন্তু অন্যায়ের জন্য অব্লিগেশন নাই, রেসপন্সিবল হয় না। একটা পাগল যদি সিজোফ্রেনিক অবস্থায় সে কিছু করে, তাকে কিন্তু বিচারের অব্লিগেশনে ফেলা যায়। তো এথিক্যাল মোরাল অব্লিগেশন থাকে কখন? একটা অটোনোমাস পার্সনের রেশনাল ফ্রি উইল আছে। তো উনি বলছেন যে যদি আমি এভিল থেকে থাকে, তাহলে আমার ফ্রি উইল যদি না থাকে, ওই ক্ষেত্রে আমি হোয়াই আই শুড বি রেসপন্সিবল, এই প্রশ্ন উনি যখন করছেন, উত্তর খুঁজছেন, উনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে এভিল তাহলে আসলে কোনো পজিটিভ এভিল নাই, এটা হচ্ছে গুণটা না থাকাই হচ্ছে নেগেটিভ, মানে পজিটিভ এক্সিস্টেন্ট এভিল নাই। কোনো একটা দোষ থাকাটা মানে গুণের অভাবটা হলো, নেগেটিভটাই হলো এভিল আসলে, মানে এক্সিস্টেন্ট এভিল না। কিন্তু এগুলো দেওয়ার পরেও মানে আলটিমেটলি ওনার মনে হয়েছে যে তাহলে ফেইথে থাকাটাই বাঞ্ছনীয়, ফেইথটা খুব গুরুত্বপূর্ণ। টাইমে যেন উনি প্রশ্ন করছেন যে টাইম যদি একটা পর্যায়ে, যে আমরা মানে আছে না যে একটা সময় হও বলে হইল, তো বলছে হোয়াট ওয়াজ গড ডুইং বিফোর হি ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড। তো এটা কিন্তু স্টিফেন হকিং এর এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমে বেমক্কা অগাস্টিনকে কোট করে আছে। অগাস্টিন বেমক্কা প্রশ্ন হচ্ছে
হোয়াট ওয়াজ গড ডুইং বিফোর হি ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড। তাহলে এই যে রিজনের উত্তর আছে, এগুলোর কোনো এরকম উত্তর নাই। হ্যাঁ, ইউ হ্যাভ টু বিলিভ। হ্যাঁ, তো উনি আলটিমেটলি বলছেন যে তোমাকে আসলে ফেইথ হচ্ছে ফান্ডামেন্টাল, এবং ফেইথের থেকে বাকিটা যাই তুমি রিজন নিয়ে চর্চা করো এবং সমস্ত অ্যাক্টিভিটি গুলো রিজনেবল করো, কাজগুলোকে রিজনেবল করো, ইউ ডু দ্যাট। বাট এটা আমরা মানে গাজ্জালি তো একই পথ খুঁজবো। এখানে পার্থক্যটা হলো, এটা লক্ষণীয় বিষয়। আমি এই জন্য ওনার আর বললাম না যে এপিস্টেমোলজি বলতে গেলে সরল। এই পর্যন্ত আমরা কিন্তু গ্রিসে কখনো ফেইথ যেটাকে মানে দিয়ে কোনো পবিত্র হোমারকে তারা খুব সম্মান করত গ্রিসে, কিন্তু তাই বলে হোমার কিন্তু কোনো আপ্ত বাক্য ছিল না। হ্যাঁ, আমরা কোনো এখন পর্যন্ত ইউরোপে কিন্তু কোনো ফেইথ থেকে কোনো নলেজের ইস্যু পাই নাই। আমরা পেয়েছি আইদার অভিজ্ঞতা অথবা যুক্তি, তাই না, রিজন এম্পিরিক্যাল অথবা রেশনাল। আর এটা ভারতে কিন্তু আমরা পেয়েছি। ভারতে কিন্তু একটা গ্রুপ শব্দ বা শ্রুতিকে প্রমাণ হিসেবে গ্রহণ করেছিল, প্রমাণ এন্ড প্রমেয়, মনে আছে না? তো ভারতে কিছু কিছু প্রমাণ গ্রহণ করেছে, কেউ কেউ করে নাই, তাই না? যারা করে নাই তারা নাস্তিক, যারা বেদকে প্রমাণ বলেছে তারা তারা আস্তিক। এই তো ছিল সহজ কথা। তাহলে ওয়েস্টার্ন ইতিহাসে প্রমাণ প্রথম গ্রহণ করলো কে? ফেইথকে আমি যদি ভারতীয় পরিভাষায় বলি, সেন্ট অগাস্টিন দিয়ে। খ্রিশ্চান ফিলসফিতে প্রথমত কিন্তু এসছে ফেইথ দিয়ে। এর পরে প্রায় 600 বছর লেগেছে রিজন আসতে খ্রিশ্চানিটিতে। সেন্ট থমাস অ্যাকুইনাস তিনি রিজন এসছেন, তিনি অ্যারিস্টটলিয়ান রিজন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যদি আজকে উল্টোটা দেখি, মানে ডমিনেন্ট আরেকটা রিলিজিয়ান মিডলে যে আসলো ইসলাম, তাই না? ইসলামের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা রিভার্স ঘটেছিল। ইসলামের ক্ষেত্রে প্রফেটের 100 বছর, ডেথ 100 বছর ভিতরেই কিন্তু একটা রেশনালিস্ট স্কুল গড়ে ওঠে, এবং সেটার নাম হলো মুতাজিলা। মুতাজিলারা ওয়েন্ট টু দ্য এক্সটেন্ট যে মানে রিজন সবার আপার হ্যান্ডে, হিউম্যান রিজনকে অত্যন্ত আপার হ্যান্ডে, টু দ্য এক্সটেন্ট সাম অফ দেম টোল্ড দ্যাট যে কোরআন হচ্ছে মানুষের সৃষ্টি, এত দূর পর্যন্ত বলে ফেলে। এবং ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা বিভিন্ন রকম হইতে পারে, এবং সেগুলো তাতে হলো কি যে এই স্কুলের ভিতরে কিন্তু এক ধরনের যুক্তি বুদ্ধির প্রবণতা, ফেইথের প্রবণতাটা কিন্তু ছিল না। এবং সেটারই কন্টিনিউশনে যেটা রেশনালিস্টিক ফিলোসফি গড়ে ওঠে, সেটা যদিও মানে ইসলামকে জাস্টিফাই করার জন্য, কিন্তু সেটা উমাইয়া পিরিয়ড এবং আব্বাসী পিরিয়ডের মধ্যে চমৎকার কিছু ফিলোসফিক্যাল পজিশন গড়ে ওঠে। ইবনে সিনা, আল কিন্দি, আল ফারাবি, যারা সবাই কিন্তু স্কলাস্টিক বলি আমরা এটা, মানে যেটা রেশনাল স্কুল, যেটা অ্যারিস্টটলকে মেনলি ফলো করে, অ্যারিস্টটলিয়ান স্কুল। এটা আমরা আগামী দিন আলাপ করব। হ্যাঁ, যে এই স্কুলটা গড়ে ওঠে। মুতাজিলারা মানে যখন শুরু করে তখন এই ধরনের এক ধরনের বিদ্রোহী মনোভাব দিয়ে শুরু করেছিল, কিন্তু সেটা আলটিমেটলি রেশনালিজম না হয়ে ইট ওয়েন্ট ইনটু এ ফান্ডামেন্টালিজম। কিভাবে যায়? এই যে কোনো মানে মুভমেন্ট যদি একটা সময়ে তারা ডগমা তৈরি হয়ে যায় যে ঠিক আছে আমার এটা এক ধরনের অ্যান্টি ফেইথ, মানে ইসলাম তো একটা চয়েস মানুষের, একটা ফেইথ, এটা একটা ডেমোক্রেসি যদি চিন্তা করি বা যে কোনো হিউম্যান রাইটস চিন্তা করি, সে ক্রিশ্চিয়ানিটি ফিল করতে পারে, সে ইসলাম বিশ্বাস করতে পারে, তার এটা রাইট, তার অধিকার। কিন্তু 828-এ আমার খলিফা মুস্তাকিম বা নামটা মনে পড়ছে না, একজন মুতাজিলা খলিফা, সে পাওয়ারে যায়। তো সেই পাওয়ারে গিয়ে সে এমনই এক্সট্রিম হয়ে যায় যে সে এতই মানে এই সম্প্রদায়ের ভক্ত হয়ে যায় যে সে যারা ফেইথের পক্ষে ছিল তাদেরকে ভিক্টিমাইজ করতে শুরু করে। এবং ভিক্টিমাইজ করে যে কাজী হতে পারবে না, উচ্চ পদে যেতে পারবে না, কোনো রকম দায়িত্বশীল পদে যেতে পারবে না। এবং এমনি যেটাকে বলা হয় মানে ক্রিশ্চিয়ানিটিতে ইনকুইজিশন বরং এসছে অনেক পরে। চার্চ এদেরকে আগুনে পুড়িয়ে মারা, উইচ হান্ট করা ইত্যাদি, এগুলো কিন্তু 1200, 1300, 1400 দশকে এসছে। আর ইসলামের ইনকুইজিশন কিন্তু শুরু হয়েছে মানে ইসলামের ইতিহাসে ইনসিডেন্টালি তথাকথিত প্রগতিশীলদের দিয়েই, যারা এই অ্যান্টি রিলিজিয়ান এক ধরনের স্ট্যান্ড নিতে গেছে। ইনকুইজিশন করেছে 840-এ, ফেমাস এর ভিকটিম হলো ইবনে হাম্বল। এই যে আমরা মানে সম্প্রদায় বলি যে 4 মাযহাবের একজন তো ইবনে হাম্বল, ইবনে হাম্বলকে ইনকুইজিশনে মেরে ফেলেছে এই খলিফা। হ্যাঁ, যে সে কেন ফেইথের পক্ষে এত কথা বলে। এবং সেই সময় বিশাল
মানে যারা তাকে পছন্দ করত সমস্ত রাস্তা বাগদাদে ভরে গিয়েছিল এবং সমস্ত মানে ওই সময় ইসলামী জগতে বিশাল একটা আঘাত চলে এসেছিল। কিন্তু এই যে এক ধরনের প্রবণতা দিয়ে তাকে হত্যা করে এবং 848-এ তার পতন হয় এবং তখন আবার মুতাজিলাদের জীবন শেষ হয়ে যায়। হ্যাঁ, মুতাজিলার এই যে যে মুভমেন্ট, রেশনালিস্টিক মুভমেন্ট করেছিল, সেই মুভমেন্ট কিন্তু ইটসেলফ এন্ডেড ভেরি ট্র্যাজিক্যালি। কিন্তু একটা বড় শিক্ষা হচ্ছে যে মানে যে কোনো বিষয় তোমার মনে হবে যে আমি অ্যান্টি ফাউন্ডেশনালিজম একটা স্ট্যান্ড নেওয়াটাই প্রগতিশীলতা, থাকে না যে নির্মূল করো নির্মূল ইত্যাদি, কিন্তু সেটা কিন্তু ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস। ওটা কিন্তু এক ধরনের ফান্ডামেন্টালিজমে পরিণত হতে পারে। আমরা অনেক সময় লক্ষ্য করি না যে আমরা মনে করি যে কোনো ফাউন্ডেশনালিজমের মৌলবাদের বিরোধিতা করাই বোধহয় একটা মানে লিবারালিজম, তা না। কিন্তু ওইটা কিন্তু মৌলবাদে পরিণত হয় যদি আমি আবার তাদের রাইটকে স্বীকার না করি। প্রত্যেকের রাইটকে প্রত্যেকের স্বীকার করাটাই হচ্ছে উদারতা। তো যাই হোক, এখন আমরা সেই জন্য আজকে আর আমরা ওই ইসলামিকের মানে ইসলামিক যে রেশনালিজম দিয়ে শুরু, কিন্তু সেই রেশনালিজমকে আবার কাউন্টার করার জন্য দশম শতকের দিকে ইমাম গাজ্জালি এসে আবার এই রেশনালিজম এগেনস্টে ফেইথকে এস্টাবলিশ করার জন্য তিনি মোর প্লেটোনিক ওয়েতে, মানে যারা রেশনালিস্ট তারা মোর অ্যারিস্টটলিয়ান, আর যারা ফেইথের দিকে তারা মোর প্লেটোনিক। কিন্তু প্লেটোতে আপ্তবাক্য ছিল না, কিন্তু এক ধরনের মিস্টিক অনুভূতি ছিল, মিস্টিসিজম ছিল, আদার ওয়ার্ল্ড ছিল, ইত্যাদিকে প্রাধান্য দিয়েছে। ওই দিকে আবার নিয়ে যান, কিন্তু বেসড অন ইসলামিক ফেইথ। তো আমরা এখান থেকে আজকে খুব শর্ট আলোচনা, কারণ এখানে বললামই যে এই খ্রিশ্চানিটির এই শুরুতে ফেইথ যখন একটা নলেজের বিষয় হয় তখন সেমনি খুব বেশি ডিসকাশনের কিছু থাকে না, কারণ ফেইথটা হচ্ছে মানে পার্সোনাল ইস্যু, ব্যক্তিগত। কারণ ব্যক্তিগত যখন ইস্যু হয় তখন এটা খানিকটা ভালোবাসার মতো। সেখানে আমি একজনকে ভালোবাসি, সেটা ঈশ্বরই হোক আর ব্যক্তি হোক, সেটা সবসময় যে রিজন দিয়ে জাস্টিফাইড হবে এমন তো কোনো কথা না। যুক্তি অনেক সময় বিপক্ষে হলেও আমরা অনেক সময় ভালোবাসি, তাই না? এটা ওই যে ইয়ে বলেছিল না, যাযাবরে একটা খুব সুন্দর কথা আছে যে অনেক সময় একটা কুৎসিত রমণীকেও একজন খুব সুদর্শন পুরুষ হতো ভালোবেসে ফেলল, সুন্দর লাগলো তার কাছে। তো বলে যে আসলে সৌন্দর্য যা আছে তা ওই রমণীতে নাই, মানে লোকে বলে যে কি আছে তার মধ্যে, কিন্তু যা আছে তা তো ওই রমণীতে না, যা আছে তা হলো তার ওই লোকের চোখে, এটা তো ওই রমণীতে নাই। তা এটা হচ্ছে ফেইথের একটা ফান্ডামেন্টাল বিষয়, যে আমি আগে অভিভূত, এটা একটা ফিলিংস, এবং ফিলিংসটা ন্যায্য, তার যদি থাকে সেটা ফিল করবে। কিন্তু যেটা থাকে তার মধ্যে, সেটা অবজেক্টের মধ্যে কি আছে না সেটা বড় কথা নয়, এটা তার মধ্যে। এবং এটা যখন সৃষ্টি করে কবিরা, সেটাও কিন্তু সেভাবে তৈরি করে। তো এটা খানিকটা এস্থেটিক্যাল ইস্যু বটে। তো এই জন্য এখানে যুক্তি তর্ক দিয়ে একজনের ফেইথ আরেকজনকে ট্রান্সমিট করা, হ্যাঁ আমি আমার কথা বলবো, উনিও যদি এর দ্বারা মুভড হয়, ফিলিংস হয়, তিনি যদি আমার গ্রুপে আসে, আমরা যদি একটা গ্রুপ তৈরি করি, আমরা যদি তার থেকে এগোই। কিন্তু যদি আমরা, যেখানে সবচেয়ে সমস্যা হয়, এটাকে যদি বলি যে এটাই রিজনেবল, এটাই রেশনাল, দিস ইজ দ্য অনলি ওয়ে, তখন এটা যখন ওই যে কিছুক্ষণ আগে যেটা আলাপ করছিলাম স্টেটের পাবলিক কালচারে নিয়ে আসার চেষ্টা করি, ফেইথকে, বিশ্বাসকে, ভালোবাসে এবং স্থেটিক্স রিলেটেড বিষয়কে, এথিক্স রিলেটেড বিষয়কে, তখন হয়ে যায় আনলেস উই পুট ইট ইন এ রেশনাল জেনারেলাইজেশন, তখন এটা সমস্যা ক্রিয়েট করে। কারণ আমি আমার ফেইথকে, আমার কে আরেকজনকে আমি মানে ট্রান্সমিট করছি না, আমি চাপিয়ে দিচ্ছি না। ওয়ে ট্রান্সমিট করা এক জিনিস, ট্রান্সমিট হলো ডিসকাশন করলাম, আমি আমার এক্সপোজ করলাম, এখন সে যদি মুভড হয় সে মুভড হলো। এটা সবসময় রিজন দিয়ে মুভড হয় তা না, অনেক সময় রোল মডেল দিয়েও মুভড হয়, যে একটা মানুষ এরকম, আমি ওনার মতো হব, রোল মডেল দিয়েও মুভড হয়। সো দেয়ার আর মেনি মেনি ওয়েজ অফ মুভিং, এবং সেটাও কিন্তু মানে অবাক হওয়ার মতো বিষয় না, আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে রোল মডেল সিস্টেম হিউম্যান সোসাইটি। তো এই হচ্ছে আসলে বেসিক্যালি খ্রিশ্চান ফিলোসফি আর ইসলামিক ফিলোসফির মধ্যে একটা ফান্ডামেন্টাল তফাৎ হচ্ছে, ক্রিশ্চিয়ানিটিতে ফেইথ এসছে আগে, রিজন এসছে অনেক পরে। আর মুসলিম ফিলোসফিতে রিজন এসছে আগে, ফেইথ এসছে কিন্তু পরে, হ্যাঁ, প্রায় 200-300 বছর পরে। তো কিন্তু যখন পরবর্তীতে পোস্ট রেনেসাঁ, পরবর্তীতে দেখা গেছে যে মানে ইসলাম মোর, ইসলামিক কান্ট্রি এবং ইসলামিক সোসাইটিগুলো মোর ফেইথকেই ধরে রেখেছে,
রিজনের কাছে যাওয়ার চেষ্টা কম করেছে পরে। আর ক্রিশ্চিয়ানিটি মুভড ফ্রম ওই যে রিজন টু রিজন, হ্যাঁ, কিছুটা এই জায়গাগুলোতে, and then also added empiricism in their পোর্টফোলিওতে, চিন্তার পোর্টফোলিওতে। এই হচ্ছে পার্থক্য। তা আমরা আজকে খুব শর্টে ছোট্ট একটু ক্রিশ্চিয়ানিটি করলাম, কারণ ফেথ নিয়ে আর বেশি এপিস্টেমোলজিক আলোচনা খুব বেশি করার নাই। হ্যাঁ, ঠিক আছে। আগামী দিনে আমরা উইল মুভ টু ইসলামিক ফিলোসফি।